লাইট জ্বলতেছে না। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা আমাকে প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা। সবাই কমেন্ট করে জানাবেন আপনারা আমাকে প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা। ওকে ওকে। উজ্জ্বল মজুমদার বলেছেন 11 থেকে 20তম গ্রেডে ভর্তি হয়েছেন, বইটি কবে পাবেন? উজ্জ্বল মজুমদার 48 ঘন্টার মধ্যে বইটি আপনার ঠিকানায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ওকে। তানিয়াকে দেখতে পাচ্ছি, অভিমানী মনকে দেখতে পাচ্ছি, সকল ভাই বোনকে আমি বলবো আমরা জব কমিটমেন্ট গবেষণা দল 220টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নির্বাচন করেছে। এই 220টা কিন্তু শুধু প্রশ্ন না, এই 220টা প্রশ্ন 220টা নিয়ম, 220টা টপিক অথবা সাব টপিককে কভার করবে। এখান থেকে প্রাইমারিতে আপনারা 70 থেকে 75টা প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন। তবে হ্যাঁ, কথা আছে, এখান থেকে প্রশ্ন 220টা প্রশ্ন মানে এই না যে এই 220টা প্রশ্ন থেকে আপনি 70-75 কমন পাবেন। এই 220টা কনসেপ্ট থেকে আপনি 70-75 কমন পাবেন। আপনি যদি ফুল আইডিয়াটা কাজে লাগাতে চান বা আপনি যদি ফুললি এই বিষয়টার থেকে আপনি একটা বেনিফিট নিতে চান, আপনাকে অবশ্যই বেসিক ডেভেলপ করতে হবে, কারণ বেসিক ছাড়া এই জিনিসগুলো কাজে লাগানো সম্ভব না। আমি সকল ভাই বোনকে বলবো সবাই কমেন্টে লিখবেন নো বেসিক নো জব। বেসিক যার চাকরি তার, এটাই সত্যি কথা। তাবিজ কবজ ঝাড় ফুক কোনো কিছু আপনাকে চাকরি দিতে পারবে না যদি না আপনার বেসিক স্ট্রং হয়, এটাই সত্য কথা। তো প্রিয় ভাই বোনেরা, আমি সকল ভাই বোনকে বলবো সবাই কমেন্ট করবেন নো বেসিক নো জব। ওকে। আরেকটা কথা যারা প্রাইমারির জন্য আইসিইউ পেশেন্ট হয়ে গেছেন, তার মানে এখন আর আপনার কিছুই করার নেই। এতদিন কোনো পড়াশোনা করেন নাই, যা ইচ্ছা তাই করছেন, যা মন চাইছে তাই করছেন, পড়াশোনার ধারে কাছে ছিলেন না, অথবা বাস্তবতার কারণে আপনি পড়াশোনা করতে পারেন না, দুটো যে কোনোটাই হতে পারে। হয়তোবা বাস্তবতার কারণে করতে পারেন না, অথবা অবহেলার কারণে করতে পারেন। যাই হোক, তাদের জন্য বলছি যে 220টা কনসেপ্ট আপনাদেরকে আমরা আগামী 18 দিন আছে প্রাইমারি পরীক্ষার, এই 18 দিন জব কমিটমেন্ট এবং রাসেল স্যার পেজ থেকে প্রত্যেক দিন রাত 10টায় ফ্রি ক্লাস হবে। এই 18টা দিন অন্তত পক্ষে নিজেকে দেন, নিজের উপর অনেক অন্যায় করেছেন। এই 18টা দিন রাত 10টা বাজার সাথে সাথে আমাদের জব কমিটমেন্ট অথবা রাসেল স্যার পেজ যেটাতে আপনি আছেন সেটাতে আপনি ঢুকে যাবেন। ঢুকলেই দেখবেন আমরা 220টা প্রশ্ন সমাধান করাবো এই 18 দিনে। ডেইলি 10টা প্রশ্ন সমাধান করব, এবং 10টা প্রশ্নের মাধ্যমে আমরা 10টা কনসেপ্ট কভার করব, 10টা আইডিয়া কভার করব, 10টা রুলস কভার করব, 10টা টপিক কভার করব, 10টা সাব টপিক কভার করব। এভাবে করে আমরা 220টা প্রশ্ন ইনশাআল্লাহ সলভ করব। আশা করি এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পাবেন, ভালো লাগবে আপনাদের। পরীক্ষার হলে যখন বসবেন মনে হবে ভাই তো এটা পড়াইছিল। ওকে। তো যাই হোক প্রিয় ভাই বোনেরা, আমি সকল ভাই বোনকে বলবো আপনাদের জন্য আগামীকাল সকাল 10টায় একটা চমৎকার পুরস্কার আছে। চমৎকার একটা পুরস্কার পাবেন আগামীকাল সকাল 10টায়। দুঃখিত, আগামীকাল সকাল 10টায় সেটা দেওয়া হবে না, আগামীকাল সন্ধ্যা 6টায় একটা পুরস্কার দেওয়া হবে আপনাদেরকে। সেই পুরস্কারটা জব কমিটমেন্টের পক্ষ থেকে প্রাইমারির একটা মার্ভেলাস সাজেশন, বাংলা সাজেশন। আগামীকাল রাতে আবার ইংরেজি ক্লাস হবে, সেই ক্লাসে যারা উপস্থিত থাকবেন এবং ক্লাস শেয়ার করবেন তাদেরকে আবার ইংরেজি সাজেশন দেওয়া হবে। ঠিক আছে। সো আজকে যারা বাংলা ক্লাস করবেন এবং ক্লাসটা শেয়ার করবেন, আগামীকাল সন্ধ্যা 6টায় আমাদের জব কমিটমেন্টের পক্ষ থেকে বাংলার একটা গর্জিয়াস সাজেশন দেওয়া হবে আপনাদেরকে। যদি এই সাজেশনটা পড়ে হলে যান অন্তত পক্ষে প্রাইমারি, ইনশাআল্লাহ প্রচুর প্রশ্ন কমন পাবে। ঠিক আছে। তো সকল ভাই বোনকে আমরা বলবো আমাদের এই সাজেশনটা আমরা চাইলে সেল করতে পারতাম, কমপক্ষে 10 লক্ষ টাকা আয় করতে পারতাম, কিন্তু সেটা আমরা দিয়ে দিচ্ছি একদম ফ্রিতে। বাট শর্ত আছে, অবশ্যই আপনাদেরকে আমাদের ক্লাসটা শেয়ার করতে হবে। সো সকল ভাই বোন ক্লাসটা শেয়ার করবেন এবং ক্লাসটার মধ্যে লাভ রিয়েক্ট দিবেন। এই দুটো কাজ করা হলে লিখে দিবেন কমেন্টে শেয়ার প্লাস লাভ রিয়েক্টটা। আর যারা শিক্ষক নিবন্ধন দিবেন তাদের উদ্দেশ্যে বলছে জানুয়ারি মাসে শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হওয়ার প্রচন্ড সম্ভাবনা আছে। সুতরাং আপনাদের জন্য এবং প্রাইমারি এই দুটোকে টার্গেট করে প্লাস বিসিএস আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই বিসিএস এবং 11 থেকে 20তম গ্রেডের স্টুডেন্টদেরকে টার্গেট করেই আমরা এই 220টা কনসেপ্ট আমরা নির্বাচন করেছি, এবং এই 220টা নিয়ম থেকে ইনশাআল্লাহ বিসিএস থেকে শুরু করে সকল চাকরি পরীক্ষায় আপনারা প্রশ্ন কমন পাবেন। সো আজকের ক্লাসটা শুধু প্রাইমারির জন্য না,
শুধু এনটিআরসি এর জন্য না, শুধু বিসিএস এর জন্য না, এটা সবার জন্য, ঠিক আছে? তা আমি আমাদের জব কমিটমেন্টের জনপ্রিয় শিক্ষক সুশান্ত স্যারকে অনুরোধ করব আলোচনা শুরু করার জন্য। উনি ইনশাআল্লাহ চমৎকার ভাবে 10টা কনসেপ্ট আজকে আপনাদেরকে শেখাবেন, 10টা আইডিয়া আজকে আপনাদেরকে শেখাবেন ইনশাআল্লাহ। এখান থেকে আপনারা প্রচুর প্রশ্ন কমন পাবেন, ঠিক আছে? তো ক্লাসটা এনজয় করুন, আমি আপাতত বিদায় নিচ্ছি, ঠিক আছে? আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা বেসিক্যালি হচ্ছে কি আসন্ন প্রাইমারি আমাদের সামনে 2 তারিখ, জানুয়ারি 2 তারিখে হয়ে যাবে। তো সেই হিসাবে আমাদের 18 দিন পরীক্ষার বাকি আছে। তো এই কনসেপ্টটা আমরা সেইভাবেই সাজিয়েছি যে 18 দিনের মধ্যে হচ্ছে যে বেসিক্যালি যে টাইপের প্রশ্নগুলো আসে, যে টপিক থেকে বেশি প্রশ্ন আসে, সেগুলো হচ্ছে কি প্রতিদিন ধরে ধরে আমরা হচ্ছে নিয়মগুলোকে অ্যানালাইসিস করে এবং হচ্ছে এমসিকিউ গুলোকে সলভ করে দিব। এবং যারা হচ্ছে একই সাথে সামনে হচ্ছে কি আমরা 50তম সার্কুলার যেহেতু হয়ে গেছে, সামনে জানুয়ারিতে আমাদের 50তম বিসিএস এর প্রিলি হয়ে যাবে। তো সেটার প্রস্তুতি নিতে যাচ্ছেন, সেটাও কিন্তু অনেক আপনাদের কাভার হয়ে যাচ্ছে। এবং যারা হচ্ছে কি জানেন যে হচ্ছে কি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, আপনাদের আরেকটি হচ্ছে কি মেগা মেগা হচ্ছে কি অফার এবং হচ্ছে মেগা সুযোগ থাকবে, সেটা হচ্ছে এনটিআরসি, অর্থাৎ শিক্ষক নিবন্ধন। শিক্ষক নিবন্ধন নিয়ে যারা ভাবছেন তাদের জন্য আরো বেশি হচ্ছে কি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমরা হচ্ছে কি যে প্রতিটা ক্লাস করব, কিন্তু হচ্ছে এর আগে আমরা একটু বলতে চাই যে যারা যুক্ত হয়েছেন সবাই লাইভটাকে শেয়ার করতে হবে এবং শেয়ার করে জানিয়ে দিতে হবে কমেন্ট করে যে শেয়ার ডান। এবং পাশাপাশি যারা লাভ রিয়েক্ট ব্যবহার করে নেই, সবাই লাভ রিয়েক্ট ব্যবহার করতে হবে। ওকে, তো আমি ক্লাসে চলে যাব এবং 10টা নিয়ম শিখাবো। তার মানে এই না যে হচ্ছে কি শুধু 10টা এমসিকিউ সলভ করবো, এই 10টা নিয়ম শিখাবো এবং 10টা নিয়মের সাথে হচ্ছে কি যে যতগুলো এমসিকিউ আছে আপনি সবগুলো পারবেন। এবং সেই সকল নিয়মগুলোকে আমরা কিন্তু অ্যানালাইসিস করে নিয়ে এসেছি, যেগুলো হচ্ছে কি আপনার প্রাইমারি, বিসিএস, এনটিআরসির জন্য হচ্ছে কি যে হট টপিক। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে প্রথমেই আমরা চলে যাব এবং হচ্ছে যারা যুক্ত হচ্ছেন সবাইকে বলবো হচ্ছে কি লাভ রিয়েক্ট এবং শেয়ার ডান লিখে কমেন্ট করবেন। ওকে, আমরা এক একটা এমসিকিউ আমরা হচ্ছে কি আজকে এক একটা এমসিকিউ হচ্ছে এক একটা নিয়ম থেকে এসেছে এবং হচ্ছে কি এক একটা নিয়ম আমরা শিখবো। সো যারা যুক্ত হয়েছেন সবাইকে বলবো লাভ রিয়েক্ট এবং হচ্ছে শেয়ার ডান লিখে দেন। ওকে, জ্যোতি দত্ত লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, তারপর নাম দরকার নাই, সে লিখেছেন শেয়ার ডান। জাফরিন নজরুল লিখেছে শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। বদরুন নাসার আয়েশা লিখেছেন শেয়ার ডান। মুন্নি আব্দুল্লাহ লিখেছেন শেয়ার ডান। মেঘলা আকাশ শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। আফসানা লিখেছেন শেয়ার ডান। আল মামুন লিখেছেন শেয়ার ডান। শিমুল ইসলাম সকল লিখেছেন শেয়ার ডান। নীলা আক্তার লিখেছেন নো বেসিক নো জব। তমা লিখেছেন শেয়ার ডান। তারপর হচ্ছে কি এমনি ফরিদউদ্দিন লিখেছেন লাভ ইউ স্যার। তারপর হচ্ছে কি ফুলসুরত খাতুন লিখেছেন হচ্ছে কি শেয়ার প্লাস লাভ ব্রেক ডান। তারপর হচ্ছে কি রত্না লিখেছেন শেয়ার প্লাস লাভ ব্রেক ডান। রিমা লিখেছেন শেয়ার প্লাস লাভ ব্রেক ডান। তামিন্না ইয়াসমিন লিখেছেন শেয়ার প্লাস লাভ ব্রেক ডান। তো সবাই লাভ ব্রেক ডান এবং হচ্ছে কি শেয়ার ডান এটা লিখে কমেন্ট করবেন। অবশ্যই শেয়ার প্লাস লাভ ব্রেক দিতে হবে, এটা দিয়ে কমেন্ট করেন। তারপর হচ্ছে কি আমি দেখবো হচ্ছে কি সবার কমেন্টে নিব এবং পাশাপাশি আমরা আজকে খুব গর্জিয়াস নিয়মগুলো শিখবো। ওকে, তো আমি এখানে দেখতে পাচ্ছি তাফসি আক্তার লিখেছেন শেয়ার ডান। সাবিনা ইয়াসমিন লিখেছেন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। আফরানা আক্তার লিখেছেন শেয়ার ডান। তারপর হচ্ছে কি উমা লিখেছেন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। জান্নাত ছবি, তারপর হচ্ছে তানিয়া লিখেছেন, সাবরিনা লিখেছেন, শারমিন আক্তার লিখেছেন, আফরানা আক্তার অর্পা লিখেছেন, আসমা আক্তার লিখেছেন, জেসমিন আক্তার লিখেছেন, তারপর হচ্ছে জাকির ইসলাম লিখেছেন, মুশারফ লিখেছেন, তারপর এমডি পলক খান লিখেছেন, জেসমিন আক্তার লিখেছেন। ওকে, নাদিয়া জান্নাত লিখেছেন, সবার কমেন্ট দেখতে পাচ্ছি। নুসরাত জাহান লিখেছেন। ওকে, ধন্যবাদ সবাইকে। এবং যারা এখনো যুক্ত হয়েছেন শেয়ার করেনি, সবাই অবশ্যই শেয়ার করে দিবেন। এখন আজকের এই নিয়মটা দেখেন, খুব চমৎকার একটি নিয়ম। এটা বলেছে নিত্য মধ্যাহ্নবাচক শব্দকোটি। আপনি কি জানেন যে প্রাইমারি পরীক্ষায় বানান থেকে একটি প্রশ্ন 100% থাকে? বানান থেকে একটি প্রশ্ন 100% থাকে। কোথায় থেকে? বানান থেকে। 100% শিওর বানান থেকে একটি প্রশ্ন আসবে। এখন বানান কোনগুলো পড়বেন? বানানের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি নত্য এবং সত্য বিধান। দেখেন, নত্য ও সত্য বিধান। দেখেন আমি যেগুলো হচ্ছে কি আপনাদেরকে হচ্ছে কি লিখে দেবো, সেগুলো হচ্ছে আপনারা পড়বেন। নত্য সত্য বিধান হচ্ছে কি সবথেকে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নত্য সত্য বিধান থেকে পরীক্ষা প্রশ্ন করে আসে সব থেকে বেশি, রাইট?
তো এইখানে নত্যবিধানের বেসিক্যালি হচ্ছে 4টা নিয়ম আছে। কয়টা নিয়ম আছে ভাইয়া? 4টা নিয়ম আছে নত্যবিধানের। তো এখানে বলা হচ্ছে নিত্য মূর্ধন্যবাচক শব্দ কোটি। এখানে একটা নিয়ম হচ্ছে কি, নিত্য মূর্ধন্য হয়। কি হয়? নিত্য মূর্ধন্য হয়। তো ঠিক আছে, নিত্য মূর্ধন্য হয়, তার মানে হচ্ছে নিত্য মূর্ধন্য হয় মানে কি, যে এটা স্বভাবতই মূর্ধন্য হয়। কি হয় বলেন তো? এটা স্বভাবতই কি হয়? স্বভাবতই মূর্ধন্য হয়। ঠিক আছে, স্বভাবতই কি হয়? মূর্ধন্য। একই কথা, নিত্য মূর্ধন্য যে কথা, স্বভাবত মূর্ধন্য একই কথা। ঠিক আছে, তো এটা হচ্ছে কি, যে নিত্য মূর্ধন্য শব্দগুলো যেগুলো হচ্ছে, একটা কবিতা আছে, আপনারা জানেন একটা কবিতা আছে, চাণক্য মাণিক্য বাণিজ্য লবণ, এই ধরনের একটা কবিতা আছে। ওই কবিতার যে বানানগুলো ব্যবহৃত হয় সেটাকে বলা হয় কি বলেন তো, যে নিত্য মূর্ধন্যবাচক শব্দ। তো নিত্য মূর্ধন্যবাচক শব্দ কোনটি এখানে বলা হয়েছে? দেখেন, এখানে আমরা যদি লক্ষ্য করে দেখি, নিত্য মূর্ধন্যবাচক স্বভাবতই মূর্ধন্য হয়, অর্থাৎ নিয়ম বহির্ভূত হয়, যেটাকে আপনাকে মূর্ধন্য দিতেই হবে, নিয়ম না মেনে চলে, সেটাকে বলা হয় নিত্য। তার মানে এখানে গৃহিণী, দেখেন এখানে রিকারের জন্য মূর্ধন্য হচ্ছে, এটা বাদ, রাইট। এখানে উষ্ণ মূর্ধন্যের জন্য মূর্ধন্য হয়েছে, এটাও বাদ। সমর্পণ, এখানে রেফের জন্য মূর্ধন্য হয়েছে, তার মানে এটা নিয়মে অনুযায়ী হয়েছে। কিন্তু একটা হচ্ছে নিত্য, সেটা হচ্ছে কি কোনো নিয়ম মেনে হয় নাই, কঙ্কন। এখানে দেখেন রি র স নেই। ঠিক আছে, তারপরে একটা কবিতা আপনারা আছে, স্বভাবতই মূর্ধন্য হয় বা নিত্য মূর্ধন্য হয়। ঠিক আছে, ওই কবিতার যে শব্দগুলো আছে সেই শব্দগুলি হচ্ছে নিত্য মূর্ধন্য, বা এটাকে কি বলা হয়, যে স্বভাবতই মূর্ধন্য। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো কবিতাটা কি? চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন বেনু বিনা কঙ্কন কণিকে কল্যাণ সমিত মণি। ঠিক আছে, এই যে কবিতার বানানগুলো আছে সেগুলো হচ্ছে কি নিত্য মূর্ধন্য। ওকে, তো সবাইকে বলবো লাইভটাকে শেয়ার করে দেন। ঠিক আছে, আমরা দেখেন একটা বলেছি নিত্য মূর্ধন্য, নিত্য মূর্ধন্য মানে কি স্বভাবতই মূর্ধন্য, এই বানানগুলোকে আপনাকে দেখে রাখতে হবে। তো বানান থেকে একটি প্রশ্ন 100% আসবে, এবং সেটা নত্য এবং সত্য বিধান থেকেই বেশি আসে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে নত্য সত্য বিধানের যে নিত্য মূর্ধন্য, রাইট। ওকে, তার মানে দেখেন যে আমরা 1 নম্বর প্রশ্ন আমরা সবাই বুঝেছি কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিব। হচ্ছে কি 1 নম্বর ক্লিয়ার, ক্লিয়ার, 1 নম্বর ক্লিয়ার লিখে দিব, ক্লিয়ার এক, ক্লিয়ার এক, বা হচ্ছে কি এক এক ক্লিয়ার। ঠিক আছে, ওটা লিখে দিব সবাই, সবাই লিখে দিব, সবাই লিখে দিব ক্লিয়ার। ঠিক আছে, সবাই লিখে দিব এটা ক্লিয়ার আমাদের, রাইট। সবাই এটা লিখে দিব, এটা ক্লিয়ার, ক্লিয়ার। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিব যে 1 নম্বর প্রশ্ন আমাদের ক্লিয়ার। তো আমি বলেছি কি, আমি এখানে কি বলেছি, খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছি, প্রাইমারি পরীক্ষা আপনি 100% গিয়ে পাবেন, এখান থেকে একটি মার্ক পাবেন বানান থেকে। কোথায় থেকে পাবেন? বানান থেকে। আমি বানানের 3টা ক্যাটাগরি আজকে দেখাবো, এবং 3টাই নত্য সত্যবিধান মিলিয়ে দেখাবো। বুঝতে পেরেছেন? তো দেখেন, আমি বলেছি বানান থেকে একটি প্রশ্ন প্রাইমারি পরীক্ষায় থাকবে, থাকবে, থাকবে। বুঝতে পেরেছেন? বানান থেকে একটি পরীক্ষা প্রাইমারি পরীক্ষায় থাকবে। তো নিত্য মানে কি? তাফসিয়ে লিখেছেন তাবাসসুম। নিত্য মানে কি? নিত্য মানে বলেছি স্বভাবতই মূর্ধন্য, স্বভাবতই মূর্ধন্য, এটা নিয়ম বহির্ভূত, নিয়ম না মেনে যেটাই মূর্ধন্য হয় সেটা হচ্ছে কি নিত্য মূর্ধন্য। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এখানে হচ্ছে কি কঙ্কন, রাইট। ওকে, তারপর দেখেন আমরা চলে যাব 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখে আমাদের 2 নম্বর প্রশ্ন আমাদের কি আছে, দেখেন খুব চমৎকার একটি প্রশ্ন। দেখেন 100% এটা হচ্ছে কি পরীক্ষায় অনেকবার এসেছে, এবং হচ্ছে কি এটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ। সাধিত মূর্ধন্য বিশিষ্ট শব্দ নয় এমন, সাধিত মূর্ধন্য বিশিষ্ট শব্দ নয় এমন, তার মানে হচ্ছে কি সাধিত না, অর্থাৎ মূর্ধন্য যে উপায়ে গঠিত হয় সেটা নিয়ম বহির্ভূত কোনটা হয়, অর্থাৎ নিয়ম না মেনে যেটা হয় সেটাকে বলা হচ্ছে কি সাধিত বিশিষ্ট নয় এমন শব্দ। ভালো করে দেখেন, এখানে বলেছে নয় এমন শব্দ, তার মানে এটা নিত্য মূর্ধন্য শব্দ। কি বলেন তো, এটা কি বোঝাতে? নিত্য, নিত্য মানে কি স্বভাবতই, রাইট। ওকে, তার মানে মূর্ধন্য হওয়ার একটা নিয়ম আছে, মূর্ধন্য হওয়ার একটা নিয়ম আছে। খুব চমৎকার দেখেন, যে আপনাকে একটা নিয়ম বলবো, সেই নিয়মের পরে আপনার হচ্ছে কি বলেন তো নত্যবিধান শেষ। ও আর পরে দন্তস্ব হয়, ও আর পরে কি হয়? দন্তস্ব হয়। ঠিক আছে, ও আর পরে কি হয়? দন্তস্ব হয়। বাকি স্বরবর্ণের পরে দেখেন, বাকি স্বর, বাকি স্বর কয়টা থাকে? বাকি স্বর 9টা থাকে। ও আকে বাদ দিলে বাকি স্বর 9টা থাকে, 9টার পরে মূর্ধন্য হয়। কি হয় বলেন তো? মূর্ধন্য হয়। খুব চমৎকার একটা নিয়ম। দেখেন একটা নিয়ম বলেছি, সত্যবিধান শেষ, এই একদম ঝামেলা শেষ, সত্যবিধানের ঝামেলা শেষ। দেখেন একটা নিয়ম বলেছি ভাইয়া, একটা নিয়মই সত্যবিধান খতম, একদম খতম। দেখেন তো এখানে কি বলা হয়েছে, ও আ, ও আর পরে কি হবে? ও আর পরে কি হবে? ও আর পরে কি হবে? দন্তাস্ব হবে, এবং বাকি স্বর যেগুলো থাকবে সেগুলোর পরে কি হয়? মূর্ধন্য। কিন্তু এই নিয়মটা না মেনে যেটা হয় সেটাই হয় নিত্য, এই নিয়মটা না মেনে যেটা হয় সেটা হয় নিত্য। এখানে আমি শেষ থেকে একটু আপনাদেরকে দেখায় আসি। দেখেন এখানে সুসম, এখানে সু আছে, রস্যুকার। তো রস্যুকার দেখেন, এই রস্যুকার বাকি স্বর যে 9টা, অর্থাৎ স্বরবর্ণ 11টা, ও আকে বাদ দিলে বাকি স্বর কি কয়টা থাকে? 9টা, তাই না? এই 9টার মধ্যে একটা রস্যু একটা, দীর্ঘ একটা, রি একটা, রাইট।
তারপর কি বলেন তো, এ একটা, ওই একটা, এ ওই অ ও, রাইট? এই যে দেখেন, ঠিক আছে, রস্যই দীর্ঘই, আমি এটা লিখিয়ে দিলাম। দেখেন দেখেন, এই যে এগুলো কি বাকি নয়টার একটা না? এদের পরে সবসময় কি হবে? মূর্ধন্য ষ হবে। তারপরে রস্যুর পরে কি হয়েছে? মূর্ধন্য ষ হয়েছে। তারপরে এটা কি নিয়ম অনুযায়ী হয়েছে বা সাধিত হয়েছে, এটা রাইট? তারপরে এটা আমাদের প্রশ্নের উত্তরে কিন্তু আমরা এটা নিতে পারছি না। উত্তর বলেছে কি, প্রশ্নে বলেছে কি, সাধিত স্ববিশিষ্ট নয় এমন শব্দ। তার মানে সাধিত স্ববিশিষ্ট শব্দ হচ্ছে কিন্তু সুষম। তার মানে এটা উত্তর আমরা নিতে পারছি না। দৃষ্টি একই ধরনের, দেখেন রিকার আছে, রিকার পরে মধ্যনস্য আছে, মধ্যনস্য দেখেন কি রিকারের পরে বসেছে, তাহলে এটা কি হবে বলেন তো? রিকারের পরে। আবার আরেকটি নিয়ম আমরা জানি, ট বর্গীয় ধ্বনির সাথে মধ্যনস্য হয়, যেমন কৃষ্টি, বৃষ্টি, দৃষ্টি, রাইট? তার মানে এটাও আমরা নিতে পারছি না, সাধিত এটা। অভিষেক, এখানে দেখেন রস্যইকার আছে, ও ভি, ভয়ের পরে রস্যই, ভয়ের পরে কি এখানে বলেন তো? রস্যই। তার মানে ভয়ের পরে রস্যইর পরে কি হবে বলেন তো? রস্যইর পরে কি হবে? রস্যই একটা কি বাকি স্বর নয়টার একটা, তাহলে মধ্যনস্য হবে। তাহলে এখানে মধ্যনস্য হয়েছে, ও ভি, রাইট? এই যে ই প্লাস কি হয়েছে? মধ্যনস্য হয়েছে, তার মানে এটাও সাধিত, এটা নিতে পারছি না। মৌখিক, এখানে একটু লক্ষ্য করে দেখেন, মৌখিক, এইখানে মৌখিকটা দীর্ঘকার ছিল, দীর্ঘকার থাকার পরে দেখেন হচ্ছে কি, দীর্ঘকার থাকার পরে, দীর্ঘকার পরে কি হয়? মধ্যনস্য হয়। দীর্ঘকার পরে কি হয়? মধ্যনস্য হয়, রাইট? তাহলে এটা কি হওয়া যায় বলেন তো? এটা কি হয়ে যায়? এটা নিয়ম অনুযায়ী হয়ে যায়। কিন্তু কিছু শব্দ আছে, কিছু শব্দ আছে যেটা হচ্ছে কি, আপনি দেখবেন এই ধরনের নিয়ম অনুযায়ী হয়, নিয়ম অনুযায়ী হয় এবং নিয়ম বহির্ভূত হয়, যেমন ভাষা, ঠিক আছে? এখানে দেখেন একটা আকার আছে, যেমন আমি যদি বলি দূষিত, এই যে দেখেন দূষিত বা দূষণ, দেখেন এখানে দীর্ঘকারের পরে মধ্যনস্য হয়েছে, নিয়ম অনুযায়ী হয়েছে। নিয়ম অনুযায়ী হওয়ার পরেও কিছু শব্দ আছে ব্যতিক্রম ধর্মী, যেটা হচ্ছে কি নিত্য বলে পরিচিত হয়। নিত্য বলে কি হয় বলেন তো? পরিচিত হয়। তো সেই জন্য মৌখিক একটা শব্দ, এই জন্য এটা উত্তর হচ্ছে মৌখিক। এখন এই ধরনের কি শব্দ আছে, তাহলে কিভাবে চিনবেন? দেখেন আমি কয়েকটি শব্দ বলি, যে নিত্য মধ্যাহ্নসবাচক শব্দ আছে, যেমন আষাঢ়ে ভাষণ দিলে, রোষে পড়ে উষা, পুরুষের কলস কুশে, এই বেশভূষা, বিদ্বেষী ভাষা। দেখেন এই যে শব্দগুলো বলেছে, আষাঢ়ে ভাষণ দিলে, রোষে পড়ে উষা, পুরুষের কলস কুশে, এই বেশভূষা, পৌষের ষড়ঋতু যেন কলস ভূষণ, বিদ্বেষী ভাষায় বাড়ছে কি অভিলাষ, মৌখিক, দূষণ। তাহলে এই যে শব্দগুলো বলেছি, এই শব্দগুলোর মধ্যে দেখেন একটা মৌখিক একটা শব্দ, তাহলে মৌখিক, এই জন্য এটাকে বলা হয় কি নিত্য, এটাকে কি বলা হয়? নিত্য। অর্থাৎ দেখেন এটা কেন হয়েছে, আমি যদি বলি রোষ, এই যে দেখেন রোষ, এখানে অকার আছে, অকারের পরেও কি হয়েছে? মধ্যনস্য হয়েছে, এটা নিয়ম অনুযায়ী হয়েছে। কিন্তু এই শব্দটা হচ্ছে কি আমাদের যে ডিকশনারিতে, বাংলা যে অভিধান আছে, অভিধানের গুলোতে হচ্ছে কি আপনি খুঁজে দেখবেন, এই কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে কি, যে এগুলা কি পূর্বে, অর্থাৎ পূর্ব অনুযায়ী, অর্থাৎ পূর্বে যে তৎসম ভাষায় ব্যবহৃত হতো, ওই শব্দটা তখনও কি হতো? মধ্যনস্য দিয়ে ব্যবহার হতো, রাইট? এই জন্য এটাকে বলা হয় কি বলেন তো? এই শব্দগুলোকে বলা হয় নিত্য। আর এই যে শব্দগুলো, এই শব্দগুলো অনেক সময় দন্তাস্ব দিয়ে ব্যবহার হয়েছে, এখন নিয়ম অনুযায়ী দন্তাস্বর পরিবর্তে মধ্যনস্য ব্যবহার করতে হয়েছে, তার মানে এটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই জন্য এগুলোকে বলা হয় কি বলেন তো? সাধিত শব্দ, বা এগুলোকে আমরা বলতে পারি কি বলেন তো? যে মধ্যনস্য নিয়ম অনুযায়ী হয়। কিন্তু নিয়ম বহির্ভূত কোনগুলো শব্দ? যেগুলো প্রাচীন কাল থেকে কি হচ্ছে বলেন তো? প্রাচীন কাল থেকে সংস্কৃত ভাষায় মধ্যনস্য দিয়ে ব্যবহার হয়ে আসছে, কিন্তু বাংলা ভাষায় এসেও তার মধ্যনস্যই রয়ে গিয়েছে, তাকে কিন্তু আমরা পরিবর্তন করে নিয়ে আসতে পারি না, বা কোনো নিয়মের মধ্যে নিয়ে আমরা এটাকে কিন্তু গঠন করতে পারি নাই, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় কি বলেন তো? সাধিত। আবার দেখেন এই মৌখিক শব্দটা কিন্তু একটা হচ্ছে কি, যে এটা একটা মৌলিক শব্দ, এটা কিন্তু কোনো প্রত্যয় সাধিত শব্দ না, কিন্তু বাদ বাকিগুলো দেখেন একটা প্রত্যয় সাধিত শব্দ হবে। বুঝতে পেরেছি? দেখেন আমি কিন্তু অসংখ্য ভার এটাকে ব্যাখ্যা করে দিয়েছি, এবং হচ্ছে কি বিস্তারিত আপনাকে বুঝিয়ে দিয়েছি। দেখেন এই ধরনের বোঝানো কিন্তু আপনি এই শব্দটা কোথাও পাবেন না, ঠিক আছে? টেকনিকটা লিখে দেন, টেকনিকটা তো লিখে দিয়েছি, যে এই শব্দগুলোর পরে দেখেন অ আ থাকলে দন্তস্ব হয়, অ আ ব্যতীত বাকি স্বরের পরে কি হয়? মধ্যনস্য হয়। কিন্তু একটা কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে ব্যতিক্রম ধর্মী, এইগুলোকে বলা হয় কি নিত্য বা সাধিত স নয়। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? একজন বলেছেন কবিতাটা স্যার আরেকটু বলেন, কবিতাটা কি বলেছি? আষাঢ়ে ভাষণ দিলে, রোষে পড়ে উষা, পুরুষের কলস কুশে, এই বেশভূষা, পৌষের ষড়ঋতু যেন কলস ভূষণ, বিদ্বেষী ভাষায় বাড়ছে অবিলাস, মৌখিক দূষণ। তাহলে এই শব্দগুলো আমি বলে দিয়েছি। ওকে, ঠিক আছে। সাইমা জান্নাত সেতু বলেছে স্যার আমার নামটা কোনোদিন বললো না, ঠিক আছে, এই তো বলতেছি। ওকে, এখন আসেন, এই যে এটা আরেকটি নত্যবিধানের খুব 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 গুরুত্বপূর্ণ। দেখেন আমি কেন বলেছি খুব 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 গুরুত্বপূর্ণ। দেখেন এই যে নত্যবিধানের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নত্যবিধান কোথায় হয় না, নত্যবিধান কোথায় হয় বা সত্যবিধান কোথায় হয়, এক নিয়মে কিন্তু শেষ। ঠিক আছে, আমি সত্যবিধান একটা নিয়ম দিয়েছি না ভাইয়া,
একটা নিয়ম দিয়ে সত্য বিধান আমি খতম করে দিয়েছি না, কিন্তু নত্য বিধানের হচ্ছে কি একটা নিয়ম দিয়ে খতম করে দেওয়া যায়, কিন্তু কোথায় হয় না সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে কোথায় হবে না। কোথায় হবে না? বাংলা ক্রিয়াপদে হয় না, আবার হচ্ছে কি নিত্য মধ্যাহ্ন হলে হয় না, ত বর্গে হয় না, আবার হচ্ছে কি সমাসবদ্ধ হলে হয় না। ঠিক আছে, বুঝতে পেরেছি। প্রথমে বিদেশি শব্দ মধ্যাহ্ন মধ্যাহ্ন বা মধ্যাহ্ন কিছুই হয় না। তার মানে এটা বলা হয়েছে, দেখেন ভাইয়া, দুর্নিবার দুর্নাম শব্দ দুটিতে মূর্ধন্য ব্যবহৃত হয়নি। কেন 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 কেন? কারণ সমাসবদ্ধ। কি বদ্ধ? সমাসবদ্ধ। তো সমাসবদ্ধে কি হয় না? মূর্ধন্য হয় না। একটু দ্রুত লিখবেন, সমাসবদ্ধে কি হয় না? মূর্ধন্য হয় না। দেখেন খুব ইম্পর্টেন্ট কিন্তু ভাইয়া, খুব ইম্পর্টেন্ট। সমাসবদ্ধে কি হয় না? মূর্ধন্য হয় না। এই দুর্নিবার, এই দুর্নাম, দেখেন এই দুর্নীতি, দুর্নিবার, দুর্নাম, সর্বনাম, ত্রিনয়ন, অগ্রনায়ক, এই শব্দগুলো সমাসবদ্ধ। এই শব্দগুলো কি বদ্ধ? সমাসবদ্ধ। এই সমাসবদ্ধ শব্দে কি হবে না? এই সমাসবদ্ধ শব্দে মূর্ধন্য হবে না। তার মানে কি হতে পারে? কি হতে পারে আমি একটু লিখে দিই ভাইয়া। দুর্নীতি, দুর্নিভার, দুর্নীতি, দুর্নিভার, দেখেন দুর্নাম, কি বলেন তো? দুর্নাম, ত্রিনয়ন, দেখেন কি বললাম? ত্রিনয়ন, দেখেন ত্রিনয়ন, অগ্রনায়ক, অগ্রনায়ক, দেখেন অগ্রনায়ক, অগ্রনায়ক, দেখেন অগ্রনায়ক, এই যে শব্দগুলো বললাম, সর্বনাম, দেখেন সর্বনাম ইত্যাদি, এগুলো কি বদ্ধ ভাইয়া? এগুলো কি বদ্ধ? সমাসবদ্ধ। সমাসবদ্ধ হলে কি হয় না? নত্যবিধান হয় না। কি হয় না বলেন তো? নত্যবিধান হয় না। সমাসবদ্ধ শব্দে কি হয় না? নত্যবিধান হয় না। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিব, যে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিব আমরা বুঝতে পেরেছি কি না। সমাসবদ্ধ শব্দে কি হয় না? নত্যবিধান হয় না। বানান রিলেটেড যে একটি প্রশ্ন আসবে 100% শিওর দিয়ে আপনাকে বলে দিলাম। বানান থেকে প্রাইমারিতে, বানান থেকে প্রাইমারিতে একটি প্রশ্ন আসবে। কোথায় আসবে? আসন্ন প্রাইমারিতে আসবে। শুধু প্রাইমারি না, এটা বিসিএস ও আসে, এটা হচ্ছে কি এনটিআরসি তেও আসে। ঠিক আছে, এটা হচ্ছে যে কোনো চাকরি পরীক্ষাতে বানান থেকে একটি প্রশ্ন আসে, এবং বানান থেকে যে প্রশ্ন আসে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে নত্য এবং সত্যবিধান। এবং নত্য এবং সত্যবিধানের বলেছি কোথায় মত্যবিধান হয় না, কোথায় সত্যবিধান হয় না, এইগুলো হচ্ছে সব থেকে বেশি আসছে পরীক্ষায়, এবং রিসেন্ট এগুলো থেকে পরীক্ষায় আসতেছে। সেই জন্য বানানগুলো থেকে দেখেন আমি নত্যবিধান থেকে পড়িয়ে দিয়েছি, এবং কোথায় হবে না সেটাও বলে দিয়েছি। মোস্ট ইম্পর্টেন্ট, আপনি 30 স্টার দিয়ে রাখেন, 30 স্টার দিয়ে দেখেন যে এই যে নিয়মটা বলেছি সমাসবদ্ধে মূর্ধন্য হয় না, এটা থেকে পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। প্রাইমারিতে এটা থেকে আসার সম্ভাবনা বেশি, আপনি 30 স্টার দিয়ে রাখেন। এবং এই বানান থেকে যদি একটি প্রশ্ন না আসে, বানান থেকে যদি হচ্ছে একটি প্রশ্ন না আসে প্রাইমারিতে, তখন বলেন পড়ানো ছেড়ে দিব। যদি বানান থেকে প্রাইমারি পরীক্ষায় প্রশ্ন না আসে, তাহলে দেখেন মিলাই নিন যে আমি বলে যাচ্ছি লাইভ ক্লাসে বানান থেকে প্রশ্ন একটি আসবে প্রাইমারিতে। যদি না আসে তাহলে আপনি বলেন ঠিক আছে যে আসে নাই, যদি না আসে তাহলে আমি পড়ানোই ছেড়ে দিব, বলে দিলাম। ঠিক আছে, সো প্রাইমারির জন্য বানান খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধু প্রাইমারির জন্য না, সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এবং প্রাইমারিতে আসবে। এবং সেই থেকে আমি বললাম কোথায় থেকে বেশি আসতে পারে? নত্য এবং সত্যবিধান থেকে। এই জন্য হচ্ছে কি নত্য এবং সত্যবিধান আপনাদেরকে খুব গুরুত্ব সহকারে দেখিয়ে দিচ্ছি। এখন এই প্রশ্ন ছিল দুর্নিবার ও দুর্নাম শব্দ দুটিতে মূর্ধন্য ব্যবহৃত হয়নি কেন? কেন হয়নি? কারণ হচ্ছে সমাসবদ্ধ বলে। কি বদ্ধ বলে? সমাসবদ্ধ বলে। সমাসবদ্ধ বলে। ক্লিয়ার? ক্লিয়ার। উত্তর কোনটা? উত্তর বি। উত্তর কোনটা? উত্তর বি। ওকে ওকে ওকে, আমরা সবাই বুঝতে পারছি কিনা ভাইয়া? একটু কমেন্ট করে জানিয়ে দেবো আমরা সবাই বুঝতে পারছি কিনা। সবাই বুঝতে পারছি কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেবো। ঠিক আছে, একটু কমেন্ট করে জানিয়ে দেবো যে আমরা সবাই বুঝতে পেরেছি কি না। ওকে, সবাই বুঝতে পেরেছি কি না একটু কমেন্ট করে জানিয়ে দেবো। প্রাইমারি পরীক্ষা আর বেশি দিন সময় নেই কিন্তু, রাইট? তো মাত্র সময় আছে কতদিন? ফারজানা লিখেছেন ক্লিয়ার, সৈয়দ লিখেছেন ক্লিয়ার, ওকে, নীলুফা লিখেছেন ইয়াসমিন ক্লিয়ার, বিতি একটা লিখেছেন ক্লিয়ার, আফরিনা আজাদ লিখেছেন অনেকে ক্লিয়ার। ওকে, আমি দেখতে পাচ্ছি সবাই কমেন্ট করছেন ক্লিয়ার ক্লিয়ার। ওকে, তার মানে হচ্ছে আপনারা এটা বুঝতে পেরেছেন, রাইট? ওকে, আসেন আমরা চলে যাব 4 নাম্বার প্রশ্নে। খুব চমৎকার আরেকটি প্রশ্ন নিয়ে এসেছি, দেখেন রিয়া বিশ্বাস লিখেছেন ক্লিয়ার। ওকে, শহীদ হাসান মিতু লিখেছে আর কোন কোন জায়গায় হয় না। দেখেন আর কোন কোন জায়গায় হয় না, আমি বলেছি ক্রিয়াপদে হয় না, বিদেশি শব্দে হয় না, সমাসবদ্ধ হয় না, ত বর্গে যুক্ত অবস্থায় হয় না, রাইট? এই 4টা জায়গায় নত্যবিধান হয় না। ওকে, মিষ্টি যে জান্নাত লিখেছেন ওকে স্যার, সানজিদা যদি লিখেছেন জি স্যার, নাসরিন লিখেছেন ওকে, তারপর হচ্ছে কি ফাহিমা লিখেছেন জি স্যার বুঝতে পেরেছি। ওকে, কামরুন নাহার বলেছেন জি, নাসরিন লিখেছেন জি। ওকে, সবার কমেন্টে আমি দেখতে পাচ্ছি। জান্নাতুল ফেরদৌস লিখেছেন ক্লিয়ার, মোহাম্মদ ইমরান লিখেছেন ক্লিয়ার, তারপর হচ্ছে কি যে
সাফিয়া ইসলাম লিখেছেন ক্লিয়ার। ওকে, ধন্যবাদ সবাইকে। এখন আসেন আমরা হচ্ছে কি যে 4 নম্বর প্রশ্নটা দেখেন। 4 নম্বর প্রশ্ন আরো গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন যদি আমি বলি এটা কোথায় থেকে আসছে, এটা হচ্ছে কি একটা বিসর্গ সন্ধি থেকে আসছে। কোথায় থেকে আসছে ভাইয়া? বিসর্গ সন্ধি। দেখেন এই বিসর্গ সন্ধিটা হচ্ছে কি আপনাদেরকে বুঝিয়ে দিব একটি মাত্র কথাই শেষ। বিসর্গ মূলত হয়ের সংক্ষিপ্ত রূপ, কিন্তু বিসর্গ দুই জাত, একটা হচ্ছে র জাত, একটা হচ্ছে স জাত। কিন্তু বিসর্গ সন্ধি কোথায় করবো আমরা, রাইট? বিসর্গ সন্ধি করবো র যেখানে পাবো, র্যাব যেখানে পাবো, অকার যেখানে পাবো, অকার, রাইট, অকার যেখানে পাবো, তালিবস্য যেখানে পাবো, মধ্যস্য যেখানে পাবো, দন্তাস্য যেখানে পাবো, ঠিক আছে, অথবা বিসর্গই যেখানে থাকবে। দেখেন, বিসর্গই যেখানে থাকবে, এদের পরিবর্তে শুধু একটা জায়গায় আমরা কি করব, এদের পরিবর্তে এরা যেখানে থাকবে সেই জায়গায় আমরা বিসর্গ বসাবো। কি বসাবো? বিসর্গ বসাবো। বাদ বাকি সব ঠিক থাকবে। তার মানে এই ধরনের শব্দ কোথায় বসাবো? আমি যে একটা বলি মনোরম, দেখেন এই মনোরম, অকার আছে, অকার থাকলে অকারের পরিবর্তে বিসর্গ, তাহলে মন, মন, তাহলে এটা কি হবে? মন, বিসর্গ যুগ কি হবে বলেন তো? রম। ঠিক আছে, বুঝতে পেরেছি ভাইয়া, বুঝতে পেরেছি। মনোরম। তদ্রুপ যদি আমি বলি হচ্ছে কি ভাস্কর্য, দেখেন এই ভাস্কর্য, ঠিক আছে, ভাস্কর্য, এখানে দেখেন ভাস্কর আর কি, এটা হচ্ছে ভাস্কর, ঠিক আছে, ভাস্কর। তার মানে হচ্ছে কি ভা, কি বলেন তো? ভা বিসর্গ যুগ কি বলেন তো? কর, ভাস্কর। ঠিক আছে, কারণ দন্তাস্বর পরিবর্তে কি দিয়েছি? বিসর্গ। অর্থাৎ র যেখানে, র্যাব যেখানে, অখার যেখানে, তালিবস্য যেখানে, মধ্যস্য যেখানে, দন্তাস্ব যেখানে বা বিসর্গ যেখানে, তাদের পরিবর্তে বিসর্গ দিব, বাদ বাকি সব ঠিক থাকবে। এই দেখেন নীরব, নীরব র আছে, র এর পরিবর্তে আপনি বিসর্গ দেন। এখানে দেখেন নীরব, ন এর প্রতি বিসর্গ দেন। এখন এখানে নীরবটা মাথায় রাখবেন, এই যে নীরবটা যখন করব তখন হচ্ছে কি আমরা এই যে নয়ের সাথে রস্বইকার দিব, কি দিব? রস্বইকার দিব, ঠিক আছে। এবং হচ্ছে মাথায় রাখবেও যে হচ্ছে এখানে হচ্ছে রবটা, এই যে রটা লুপ্ত হয় না, রটা কি হয় না? লুপ্ত হয় না, রবটা রবি রই থেকে যায়। যেমন এখানে র চলে গেছিল বা অকার চলে গেছিল, কিন্তু এখানে যাবে না। এই কয়েকটি শব্দে যায় না, যেমন নীরব, নিরস, নিরক্ত, নিরুক, এই 4টা শব্দে রটা লোপ পায় না, তো রটাও থেকে যায়। তার মানে নীরব মানে হচ্ছে নি বিসর্গ যুগ কি বলেন তো? রব। এখন সন্ধি হওয়ার কারণে আমরা এখানে রয়ের সাথে কি দিছি? রস্বইকার দিছি। যদি প্রত্যয় নির্ণয় করতে বলে সেই ক্ষেত্রে কিন্তু রস্বইকার ব্যবহার করলে আমি মানবো না, আমি না, কোনো স্যারই মানবে না এবং পরীক্ষার শিক্ষকও মানবে না। ঠিক আছে, বুঝতে পারছেন? তার মানে আমরা এখানে নীরবটা বললাম কি বলেন তো? নীরবটা কি বললাম? নি বিসর্গ যুগ কি বলেন তো? রব। যেহেতু এটা সন্ধি বিচ্ছেদ, তার মানে এই বিসর্গ যুগ কি বলেন তো? রব। তো আমরা এটা বুঝতে পারলাম যে দেখেন যে বিসর্গ সন্ধিটা কোথায় করব? যেখানে র পাবো, যেখানে র্যাব পাবো, যেখানে অকার পাবো, যেখানে তালিবস্য পাবো, যেখানে মধ্যস্য পাবো, যেখানে দন্তাস্য পাবো, এর পরিবর্তে কি দিব? এর পরিবর্তে বিসর্গ দিব। তাহলে উত্তর কোনটা? উত্তর সি। উত্তর কোনটা? উত্তর সি। ওকে, ক্লিয়ার আমাদের সবার? আমরা একটু কমেন্ট করে জানিয়ে দেবো সবার ক্লিয়ার কিনা। ভাইয়া একটু সবাই একটু কমেন্ট করবো, সবাই একটু কমেন্ট করবো যে হচ্ছে কি আমরা এটা বুঝতে পেরেছি কিনা। নীরবটা আমরা বুঝতে পেরেছি, সন্ধিটা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা। রাবু রঞ্জনী লিখেছেন সি, সোমাইয়া আফরিন লিখেছেন গ, সাবিনা ইয়াসমিন লিখেছেন ক্লিয়ার, প্রিয়াঙ্কা বিশ্বাস লিখেছেন গ, শ্যামলী আক্তার লিখেছেন গ, অবুজ বালিকা লিখেছেন ক্লিয়ার। ওকে, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন। তাই তাবিয়া ইয়াসমিন রিধা লিখেছেন ক্লিয়ার, কিরণ খান লিখেছেন ক্লিয়ার, উমা লিখেছেন ক্লিয়ার, তারপর জুবায়ের সাদিক লিখেছেন সি, তারপর সাবিনা ইয়াসমিন লিখেছেন ক্লিয়ার, নূপুর লিখেছেন ক্লিয়ার, ডলি লিখেছেন ক্লিয়ার। ওকে, কিরণ লিখেছেন এ আনসার হবে না কেন? এ কেন হবে না? কিরণ লিখেছেন এইখানে নিটা দেখেন কি দিয়ে লেখা বলেন তো? দীর্ঘইকার দিয়ে লেখা। সন্ধির ক্ষেত্রে এই যে নিটা যখন পাবো দীর্ঘইকার, তখন সেটা রস্বইকারে পরিণত হবে। কি কারে পরিণত হবে? রস্বইকারে পরিণত হবে। এই জন্য কিন্তু আমরা এ নাম্বারটাকে নিতে পারি নাই। বুঝতে পেরেছি? ওকে, আশা করি বুঝতে পেরেছি, রাইট? একজন বলেছেন স্যার 2 নং কবিতাটা একটু বলেন। কবিতা তো বলে ফেলেছি, আবার ক্লাস শেষে একটু লিখে দিন। আচ্ছা, ক্লাস শেষে আমি লিখে দিব না, ঠিক আছে। আতিকা সিরবিলিতে অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন, ধন্যবাদ। তারপর হচ্ছে কি শুভ লিখেছেন ক্লিয়ার, তাসলিমা লিখেছেন ক্লিয়ার, নাহিদা ক্লিয়ার লিখেছেন, প্রিয়া লিখেছেন ক্লিয়ার, ফাতেমা লিখেছেন ক্লিয়ার, মেওয়াজ হাবিব লিখেছেন ক্লিয়ার, আর লিখেছেন কি ওকে। আচ্ছা, সবারটি কমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু আমার কথা হচ্ছে ভাইয়া এটা না। আমার কথা হচ্ছে যদি বিসর্গ সন্ধি থেকে 100টা প্রশ্ন আসে, শব্দ যে কোনো আসতে পারে, যেমন আপনাকে দিতে পারে শিরোচ্ছেদ, আপনাকে দিতে পারে অহর্নিশ, যেটাই দেখো না কেন আপনাকে দিতে পারে অহর্নিশ, দেখেন অহর্নিশ, আপনাকে দিতে পারে অন্তর্গত, আপনাকে দিতে পারেন কি অন্তর্গত, যাই দেখ না কেন এই ধরনের 100 শব্দ আসুক, 1000 শব্দ আসুক, ঠিক আছে, সবগুলো পারবো কিনা? পারবো। কেন পারবো? কারণ আমরা নিয়মটা শিখে গিয়েছি, রাইট? তাহলে আমাদের বিসর্গ সন্ধি একদম কি
ক্লিয়ার, বিসর্গ সন্ধি একদম ফিনিশ কিনা, বিসর্গ সন্ধির বংশ একদম ধ্বংস কিনা, এটা একটু কমেন্ট করে জানিয়ে দিব। ঠিক আছে, বিসর্গ সন্ধিটা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা এটা একটু কমেন্ট করব। ঠিক আছে, ওকে। তার মানে এই যে শব্দগুলো দেখেন অহর্নিশ, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট এবং এটাও কিন্তু পরীক্ষা আসে। ওকে, অহৎ বিসর্গ যুগ কি নিশ না, এখানে কিন্তু সন্ধি বিচ্ছেদ করলে নিশা হয়ে যাবে, রাইট? আচ্ছা, আমরা সবাই জানি এগুলো। তো আমরা বিসর্গ সন্ধি আমাদের সবার ক্লিয়ার। এখন দেখেন আরেকটি চমৎকার একটি সন্ধি নিয়ে এসেছি, আরেকটি সন্ধির গুরুত্বপূর্ণ নিয়ম যেটা ব্যঞ্জন সন্ধি থেকে এসেছে, সেটাও আপনাদেরকে শিখিয়ে দিব, রাইট? ওকে, ঠিক আছে। তাহলে এটা বলেছে সমযোগ হার। আচ্ছা, সন্ধি শব্দের অর্থ কি? মিলন। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। সমযোগ কি হার, সমান সমান বলেছে কি হবে। কিন্তু পরীক্ষায় ম্যাক্সিমাম টাইমে কি আসে জানেন? একটা শব্দ দিয়ে সন্ধি বিচ্ছেদ আসে। আর এইটা কেন দিয়েছে জানেন? এটা দিয়েছে ম্যাক্সিমাম শিক্ষার্থী ভুল করবে বিদায় এটা কিন্তু পরীক্ষায় দিয়েছে, এবং এখানে কনফিউশন হয় বিদায় পরীক্ষা কিন্তু এই ধরনের প্রশ্নগুলো দেয়, অর্থাৎ যেগুলো একটু দুষ্ট টাইপের থাকে প্রশ্ন, রাইট? তো দুষ্ট টাইপের প্রশ্নগুলোকে স্যাররা কি করে মজা করে দেয়, যেন আপনার সাথে দুষ্টামি করতে পারে, আপনি পরীক্ষা হলে দুষ্টামি করতে করতে আনসার করতে পারেন কি না, এটাকে কিন্তু বেসিক্যালি দেখে থাকে। কিন্তু সমযোগ হার এটা দুষ্টামি স্যারও করলেও আমরা কিন্তু দুষ্টামি করব না। কেননা দুষ্টামি আমরা যদি পরীক্ষা হলে করি কেটে দিবে, কেটে দিলেই মানে কি 1 মার্ক চলে যাবে। 1 মার্ক চলে গেলে কি হবে? আমার চাকরি চলে যাবে, রাইট? 1 মার্ক চলে গেলে প্রাইভেটে কি হবে? চাকরি চলে যাবে। আর চাকরি চলে গেলে কি হবে? প্রেমিকা থাকবে না, প্রেমিকাও কি হবে? চলে যাবে, রাইট? আপনাকে ভাবতে হবে চাকরির পরীক্ষায় বসে আপনার প্রেমিকা আছে, আপনার কি আছে বলেন তো? চাকরি আছে। তো চাকরি নাই, প্রেমিকাও নাই। দেখেন খুব চমৎকার একটা লজিক আপনাদের বললাম যে সমযোগ হার এটা সমান সমান কি হবে? সংহার। এখন কথা হচ্ছে ভাইয়া, নাসিক্য ধ্বনিগুলো আমরা চিনি কিনা একটু দেখেন তো। নাসিক্য যেখানে থাকে সন্ধি বিচ্ছেদ করলে নাসিক্য ধ্বনি যেখানে থাকবে সেখানে কি হয় জানেন? ময়ের সাথে হসন্ত হয়। নাসিক্য ধ্বনি থাকলে কি হয়? ময়ের সাথে হসন্ত হয়। তার মানে এইখানে সময় ময়ের সাথে হসন্তটা দেওয়াই আছে, কারণ আমাদের বুঝতে হবে এটা একটা নাসিক্য ধ্বনি আসবে। নাসিক্য ধ্বনি মানে কি? নাসিক্য ধ্বনি কোনগুলো আছে? নাসিক্য ধ্বনি কোনগুলো আছে বলেন তো? নাসিক্য ধ্বনি কোনগুলো আছে? নাসিক্য ধ্বনি কয়টি আছে? আমরা জানি হচ্ছে কি 9টি আছে, সরি কয়টি আছে? আমাদের 7টি নাসিক্য আছে। এর মধ্যে একটা কি বলেন তো? অনুস্বার আছে। অনুস্বার কি বলেন তো? একটা নাসিক্য। অনুস্বার কি? একটা নাসিক্য। এবং বর্গের 5 নাম্বারটা কি বলেন তো? একটা নাসিক্য, রাইট? তার মানে এখন বলেন, এখানে আমি বলে দিয়েছি অনুস্বার আছে, তার মানে শব্দটা তো বুঝতে পারছি। তা আমরা যদি তোর দুটো একটা অনুস্বার যুক্ত শব্দ, আমি আরেকটি শব্দ আপনাদেরকে দেখা ক্লিয়ার হয়ে যাবে, সংবাদ। দেখেন এটাকে আমরা যদি বলি কি হবে? সমযোগ কি হবে বলেন তো? বাদ। সমযোগ কি হবে? বাদ। এই যে আমি সমটা লিখেছি ভাইয়া, এই যে আমি সমটা লিখেছি, ময়ের সাথে আমি কি দিয়েছি? হসন্ত দিয়েছি। ময়ের সাথে কি দিয়েছি? হসন্ত দিয়েছি। কেন দিয়েছি? কারণ অনুস্বার ছিল। কি ছিল এখানে? অনুস্বার ছিল। অনুস্বার কি? একটা নাসিক্য। তাহলে এই যে নাসিক্য ধ্বনি যেখানে পাবো সেখানে ময়ের সাথে কি দিব? সন্ধি বিচ্ছেদ করলে হসন্ত দিব। তার মানে আমার পরীক্ষা এটা দেওয়া ছিল, পরীক্ষা এটা দেওয়া ছিল। এখন বলেছে এই শব্দটাকে যদি আমি একসাথে করে দিই, এখানে ম এবং বয়ের যদি আমরা সন্ধি করে দিই, তখন এটা কি হবে? একটা অনুস্বার হবে না? এখানে কি হবে? একটা অনুস্বার হবে। তাহলে এই যে সংবাদ শব্দটা কি আছে? অনুস্বার। তদ্রুপ এই যে সমযোগ হার, এই সমযোগ হার এটাকে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করে দিই, এই ময়ের জন্য একটা কি দিব? একটা অনুস্বার। পরে কি থাকে বলেন তো? সংযুকি হার। তার মানে এখানে কি হবে? সংহার হবে। তার মানে উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে কি? বি। উত্তর কি হবে? উত্তর বি, রাইট? ওকে, বুঝতে পেরেছি আমরা? সবাই বুঝতে পেরেছি কি না একটু কমেন্ট করে জানিয়ে দিব। বুঝতে পেরেছি কি না একটু কমেন্ট করে জানিয়ে দিব। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি ক্লাসটা এনজয় করছেন। তবে অনেকে যারা ক্লাস থেকে চলে গিয়েছেন ভালোই হয়েছে, আপনাদের প্রতিযোগী কমেছে। যারা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, আমি গ্যারান্টি দিয়ে বললাম যে 10টা কনসেপ্ট নিয়ে আলোচনা করবে, এখান থেকে প্রাইমারি থেকে প্রশ্ন পাবেনই পাবেন ইনশাআল্লাহ, 100% শিওর পাবেন। এই 220টা নিয়ম টপিক বের করতে আমাদের ঘাম ছুটে গেছে। তো ক্লাসটা কেউ মিস করবেন না, A to Z করবেন, ঠিক আছে? তো মাঝখানে আমি একটু বলে দেই, আজকে থেকে হচ্ছে আমাদের জানুয়ারিতে কিন্তু এনটিআরসি এর সার্কুলার প্রকাশিত হবে, ঠিক আছে? তো আপনাদের একটা বদভ্যাস আছে কি, সার্কুলার প্রকাশ হওয়ার পরে আপনারা হচ্ছে পড়াশোনা শুরু করেন, যে কারণে এখন প্রাইমারি নিয়ে আপনাদের খুবই খারাপ অবস্থা। আমাদেরকে প্রচুর মেসেজ করেন, ভাইয়া এটার উপর ক্লাস দেন, ওইটার উপর ক্লাস দেন, এই ক্লাস দেন, সেই ক্লাস দেন, একটা সাজেশন দেন, অমুক দেন, তমুক দেন। আমরা সবই দিচ্ছি, যে আগামীকাল সাজেশন দিব আপনাদেরকে, আজকে ক্লাস দিচ্ছি, আমরা সবই দিয়ে যাব। কিন্তু সাজেশন তাবিজ কবজ দিয়ে তো ভাই চাকরি হয় না। যে মানুষটা 6 মাস ধরে পড়তেছে আর আপনি পরীক্ষার আগে 20 দিন পড়তেছেন, আপনি একটু বলেন তো, যদি আপনি চাকরি পান সে না পায়, তার প্রতি অন্যায় হবে না? অবশ্যই হবে। তো এই জন্য যেটা বলছি যে আগে থেকেই সিরিয়াসলি প্রস্তুতিটা নিতে হবে। 51তম বিসিএস আসবে, সার্কুলার হবে, তখন পড়বেন, জীবনে হবে না। তো আমরা 51তম বিসিএস জন্য ডু অর ডাই ব্যাচ চালু করেছি, এবং
সামনে যে এনটিআরসি আসতেছে সেটার জন্য ডু অর ডাই ব্যাচ চালু করেছি। আজকে ক্লাস শুরু হয়েছে, তার মানে একটা ক্লাস হয়েছে, টোটাল 110টা ক্লাস হবে। একটা ক্লাস হয়েছে, এই ক্লাসটা রেকর্ড করবেন, বাদ বাকি 109টা ক্লাস লাইভে পাবেন। এবং ভর্তি হওয়ার 48 ঘন্টার মধ্যে এই যে যারা ভর্তি হয়েছে তারা অলরেডি আমাদের বইটা পেয়ে গেছে। এই যে এই বইটা অলরেডি পেয়ে গেছে যারা ভর্তি হয়েছে। আপনি যদি আগামীকাল ভর্তি হন, আগামীকাল থেকে 48 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। সো যারা ভর্তি হতে চান আমাদের ডু অর ডাই ব্যাচে, একটু নাম্বারটা লিখে রাখবেন, 01791660747। এই নাম্বারে হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ভর্তি হতে চাই লিখে আপনি মেসেজ দিবেন। এই নাম্বারের হোয়াটসঅ্যাপে ভর্তি হতে চাই লিখে মেসেজ দিবেন, অথবা আমাদের পেজে ভর্তি হতে চাই লিখে মেসেজ দিবেন। তখন ভর্তির বিস্তারিত আপনাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো কোর্স ফি 4000 টাকা, 50% ছাড়ে এখন আপনি 2040 টাকায় ভর্তি হতে পারবেন। আর সাথে এই বইটা একদম ফ্রিতে পাবেন, 1 পয়সা দিতে হবে না বইটার জন্য, ঠিক আছে? আগামী 4 থেকে 5 মাস আমাদের সাথে যদি আপনারা লেগে থাকেন, ইনশাল্লাহ এই বইটা পড়বেন, আমাদের স্যারদের ক্লাস করবেন, 11 থেকে 20তম গ্রেডের জন্য আর কিছু লাগবে না। আর বিসিএস এর জন্য 2-3টা বই পড়তে হবে, সেটা আমরা সাজেস্ট করে দিই। বিসিএস এর জন্য এই বইটা 80% হয়ে যাবে, আর বাকি 20%-এর জন্য আপনার 2-3টা বই অনুসরণ করতে হবে, সেটা আমরা বলে দিব, ঠিক আছে? তো প্রিয় ভাই বোনেরা, ক্লাসটা A to Z এনজয় করেন, ঠিক আছে? আমার কথা শেষ। আর যারা ভর্তি হবেন তার নাম্বারটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, অথবা এখানেও নাম্বারটা আছে, এই যে এখানেও আছে। ওকে, তো ক্লাসটা এনজয় করুন সবাই। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা সবাই বুঝতে পেরেছি। একজন লিখেছেন স্যার ভর্তি হয়েছে কিন্তু বই তো পাইনি এখনো। আপনি হচ্ছে ভর্তি হওয়ার সাথে সাথে 48 ঘন্টার ভিতরে বই চলে যাবে। অথবা আপনি যদি হচ্ছে গতকালকে ব্যাচে ভর্তি হয়ে থাকেন, তারপর হচ্ছে কি আগামীকালকে বইটা পেয়ে যাবেন, অর্থাৎ বইটা আপনার কি অন দা ওয়ে, অর্থাৎ রাস্তার মধ্যে আছে। ওকে, পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? স্যার আমরা তো প্রাইমারিতে আবেদন করি না, অন্য এক্সামে কি কমন পড়বে? হ্যাঁ, অন্য এক্সামে অবশ্যই কমন পড়বে, ঠিক আছে? আমরা তো শুধু প্রাইমারি বেসিক পড়াচ্ছি এরকম না, যেহেতু প্রাইমারি পরীক্ষার সামনে বেসিক্যালি হচ্ছে কি আপনারা এই প্রাইমারির জন্য সার্কুলার হওয়ার পরে অনেকেই প্রস্তুতি আমাদের সাথে নিচ্ছেন দীর্ঘদিন ধরে, আবার অনেকে নতুন করে নেওয়া শুরু করেছেন, রাইট? কিন্তু যারা হচ্ছে পূর্বে থেকে প্রস্তুতি নিচ্ছে, মাথায় রাখবেন তারা কিন্তু, যারা নতুন প্রস্তুতি নিচ্ছেন তাদের থেকে কিন্তু এগিয়ে আছে। তো সামনের যে আরেকটি চাকরির পরীক্ষা এনটিএসসি নিয়োগ হবে বা এনটিএসসির একটা পরীক্ষা হয়ে যাবে, তো সেটার হচ্ছে সার্কুলার জানুয়ারিতে প্রকাশিত হবে বলে আমরা আশাবাদী। তো সেই ক্ষেত্রে আপনি যদি প্রস্তুতি এখন থেকে নেন, তার মানে হচ্ছে কি আপনি ভালো করতে পারবেন। কিন্তু আপনি যদি সার্কুলার প্রকাশ হওয়ার পরে শুরু করেন, তার মানে হচ্ছে কি আপনি ওই ধরনের প্রস্তুতিটা পাইতে আপনার জন্য হচ্ছে কি ঘাম ছুটে যাবে, অর্থাৎ বেশি তোড়জোড় করতে হবে। যাই হোক, তো আমরা চলে যাব হচ্ছে কি সরাসরি হচ্ছে যে আমাদের উত্তরে, রাইট? আমরা 5 নম্বর প্রশ্ন ক্লিয়ার করেছি আশা করি। এখন 6 নম্বর প্রশ্নটা দেখেন, আমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ। দেখেন এই যে পৃষ্ঠ প্রদর্শন কোন সমাস, পৃষ্ঠ প্রদর্শন কি কোন সমাস, ঠিক আছে? পৃষ্ঠ প্রদর্শন কোন সমাস এটা বলা হয়েছে, রাইট? তো সমাস থেকে একটি প্রশ্ন কিন্তু প্রাইমারিতে থাকবে, রাইট? সমাস থেকে একটি প্রশ্ন কিন্তু প্রাইমারিতে থাকবে। হ্যাঁ স্যার বেসিক থেকে শিখানো, হ্যাঁ আমরা একদম বেসিক থেকে একদম টপিক ধরে 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 আপনাকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা শিখাই কিন্তু আমাদের পেইড ব্যাচে, রাইট? ওকে, তো এখন দেখেন আমরা যদি বলি পৃষ্ঠ প্রদর্শন, পৃষ্ঠ প্রদর্শন কি? পৃষ্ঠ প্রদর্শন হচ্ছে কোন সমাস? পৃষ্ঠ প্রদর্শন মানে হচ্ছে কি পিঠ দেখানো, এই যে পিঠ দেখানো, ঠিক আছে? বুঝতে পারছেন? মানে যুদ্ধে যুদ্ধে অনেকে কি করে পৃষ্ঠ প্রদর্শন করে, মানে হচ্ছে পালিয়ে যায়, এটা একটা বাগধারা, কিন্তু এটা একটা অর্থ আছে। পৃষ্ঠ প্রদর্শন মানে কি পালিয়ে যাওয়া, অর্থাৎ যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া। পিঠ প্রদর্শন করা মানে কি পিছন দেওয়া না, এই যে পিছন দেওয়া মানে ঘুরে গেলাম, দেখছেন? মানে পৃষ্ঠ প্রদর্শন করলাম, রাইট? এই পৃষ্ঠ প্রদর্শন মানে কি পৃষ্ঠকে প্রদর্শন, কাকে প্রদর্শন বলে তো বেশ বাক্য, পৃষ্ঠকে প্রদর্শন, পৃষ্ঠকে কি বলেন তো প্রদর্শন, রাইট? পৃষ্ঠকে প্রদর্শন যেহেতু, তার মানে এটাকে কোন সমাস, কে যুক্ত হয়েছে, কে একটা বিভক্তি, বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় সেটাকে বলে তৎপুরুষ সমাস। তো এই তো কে রে আছে, তার মানে এটা কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। কোন সমাস? দ্বিতীয় তৎপুরুষ সমাস। ওকে প্রিয় ভাই বোনেরা, আমরা কি বুঝতে পেরেছি? স্যার নাসিক্য ধ্বনি কোনটি? বর্গের 5 নাম্বারটা নাসিক্য, মানে কি উম, ঠিক আছে, দন্তন্য মূর্ধন্য ম, তারপর হচ্ছে কি যেগুলো কি বলেন তো নাসিক্য, এবং হচ্ছে অনুস্বার এবং হচ্ছে চন্দ্রবিন্দু, এই 7টা হচ্ছে নাসিক্য ধ্বনি, রাইট? ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি, রাইট? আমরা পৃষ্ঠ প্রদর্শন মানে কি পৃষ্ঠকে প্রদর্শন, সবাই একটু কমেন্ট করবো, রাইট? কমেন্ট করবো, আমি একটু কমেন্ট দেখতে পাচ্ছি। তানিয়া ইসলাম, তানিয়া লিখেছেন ক, তারপর হচ্ছে কি মাসুমা লিখেছেন গ। 6 গ না মাসুমা, 6 গ হবে কেন? 6 হচ্ছে কি আমরা বলেছি কি দ্বিতীয় তৎপুরুষ, রাইট? সোমা আক্তার লিখেছেন হচ্ছে ক, তারপর বিল্লাল হোসেন লিখেছেন ক,
তারপর হচ্ছে কি মনিরুল ইসলাম লিখেছে প্রথম এবং দ্বিতীয় ধাপ পরীক্ষা একসাথে হবে। হ্যাঁ, প্রথম এবং দ্বিতীয় ধাপ 2 জানুয়ারি পরীক্ষা হবে, রাইট? ওকে, ঠিক আছে। আমরা 6 নাম্বার আমাদের সবার ক্লিয়ার। আমরা একটু কমেন্ট করে জানিয়ে দেবো। দেখেন আরেকটি সমাস আপনাদেরকে এখানে শিখাবো। দেখেন এখন সবাই একটু চোখ বুঝে, সরি, যে হচ্ছে কি একদম হচ্ছে কি সাইলেন্ট থেকে দেখেন, একটু বুঝবেন এই জায়গাটা হচ্ছে কি কি পড়ছি আমরা। দেখেন দেখেন জলের স্থলে এটা কোন সমাস? জলের স্থলে কোন সমাস? এইখানে দেখেন মূল শব্দটা কি বলেন তো? মূল শব্দ কি? জল। মূল শব্দ কি? স্থল, রাইট? এর সাথে যুক্ত হয়েছে কি বলেন তো? দুইটার সাথে যুক্ত হয়েছে কি? বিভক্তি এ। এইখানে একটা বিভক্তি কি? এ। অর্থাৎ এই বিভক্তি যুক্ত হয়ে যদি কোনো সমাস হয় সেটাকে বলা হয় কি বলেন তো? বিভক্তি যুক্ত হয়ে। অর্থাৎ এটাকে আমি যদি হচ্ছে কি সমস্ত পদ বলি, জলের স্থলে বিভক্তি যুক্ত আছে। এখন ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য কি বলেন তো? জলে ও স্থলে, রাইট? জলে ও কি বলেন তো? স্থলে। জলে ও স্থলে এটা সমান সমান কি হয় বলেন তো? জলের স্থলে। কি এটাকে কি বলা হয় বলেন তো? জলে স্থলে, রাইট? জলে স্থলে। তার মানে দেখেন এই সমস্ত পদ কোনটা? সমস্ত পদ হচ্ছে এটা, এই যে এটা, রাইট? এখন সমস্ত পদে কি বিভক্তি রয়ে গেছে না? তো ব্যাস বাক্যে কি ছিল? বিভক্তি। ব্যাস বাক্যে বিভক্তি ছিল না? এই যে ব্যাস বাক্যে বিভক্তি ছিল, সমস্ত পদে কি হয়েছে? বিভক্তি রয়ে গেছে না? বিভক্তি কি লোপ পেয়েছে? লোপ পায় না। লোপ মানে কি? চলে যাওয়া। বিভক্তি কি চলে গেছে? না। তো সমস্ত পদে বিভক্তি আছে কি বলেন তো? এবং ব্যাস বাক্য বিভক্তি আছে, অর্থাৎ ব্যাস বাক্য থেকে সমস্ত পদ করা হয়। এটা হচ্ছে মূল নিয়ম। আমরা সমাস কোথা থেকে করি? ব্যাস বাক্য থেকে সমস্ত পদ করি, রাইট? এখন ব্যাস বাক্যে যেহেতু বিভক্তি রয়ে গেছে, সমস্ত পদও সেই বিভক্তিটা রয়ে গেছে, রাইট? বিভক্তি লোপ পায়নি। বিভক্তি লোপ না পেয়ে যে সমাস হয় সেটাকে বলা হয় নিত্য সমাস। কি সমাস? নিত্য সমাস। সরি, এটাকে বলা হচ্ছে অলুক সমাস। কি সমাস? অলুক। অলুক মানে কি? বিভক্তি লোপ না পেয়ে যে সমাস হয় সেটাকে বলা হয় কি বলেন তো? অলুক সমাস। তো অলুকের মধ্যে যদি দুই পদের অর্থের প্রাধান্য থাকে, দেখেন জলে ও স্থলে, জলে ও স্থল দুইটাকে বোঝাচ্ছে। জলে ও স্থলে দ্বারা কি বোঝায়? জলকেও বোঝায়, স্থলকেও বোঝায়। তা বিভক্তি লোপ না পেয়ে যে সমাস হয় সেটার নাম হচ্ছে অলুক। যেহেতু দুইটা পদের অর্থের প্রাধান্য আছে সেই জন্য এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব বলেন তো? অলুক দ্বন্দ্ব। তার মানে অলুক দ্বন্দ্বটা কি ভাইয়া? অলুক দ্বন্দ্বটা হচ্ছে কি, যে দুইটি পদের কি থাকবে? অর্থের প্রাধান্য থাকবে, অর্থাৎ উভয় পদের অর্থের প্রাধান্য থাকবে এবং বিভক্তি থেকে যাবে, অর্থাৎ বিভক্তি লোপ পাবে না। যদি বিভক্তি লোপ না পায় সেটাকে বলবো হচ্ছে কি? অলুক সমাস। কোন সমাস? অলুক সমাস, রাইট? তারপর অলুক কনসেপ্ট ক্লিয়ার? অলুক মানে কি? অলুক মানে কি? অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ না পেয়ে যে সমাস হয়। বিভক্তি লোপ না পেয়ে যে সমাস হয় সেটাকে বলা হয় অলুক। বিভক্তি লোপ না পেয়ে যে সমাস হয়, অলুক মানে মাথায় রাখবেন। অলুক মানে কি বলেন তো? বিভক্তি লোপ না পেয়ে। বিভক্তি লোপ না পেয়ে, অর্থাৎ বিভক্তি লুপ হয় না। কি হয় না? বিভক্তি লুপ হয় না। তাহলে এটা কোন সমাস হয়? অলুক। অলুকের মধ্যে তিনটা ভাগ আছে। একটা হচ্ছে অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রী। যেহেতু এখানে দুইটি পদের অর্থের প্রাধান্য আছে, অর্থাৎ উভয় পদের অর্থের প্রাধান্য আছে। উভয় পদের অর্থের কি আছে? প্রাধান্য আছে। জলে স্থলে দ্বারা কি? জলকে বোঝায়, স্থলকে বোঝায়। তো বিভক্তি রয়ে গেছে না? বিভক্তি রয়ে গেছে। দুইটা পদে যদি বিভক্তি থাকে সমস্ত পদের, সেটাকে চোখ বুঝে বলে দিবেন অলুক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? অলুক দ্বন্দ্ব। অলুক কথার মানে কি? বিভক্তি লোপ হয় না। বিভক্তি লোপ হয় না। ক্লিয়ার? অলুক কথার কি ক্লিয়ার আমাদের সবার? একটু কমেন্ট করে জানিয়ে দিব আমাদের ক্লিয়ার কিনা। অলুকটা আমাদের সবার ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিব। দেখেন অলুক দ্বন্দ্বটা শিখিয়ে দিলাম। অলুক দ্বন্দ্ব মানে কি? যে সমস্ত পদে দুইটি পদে কি থাকবে? বিভক্তি থেকে যাবে। জলে স্থলে। এখন যদি আমি বলি দেশে বিদেশে, দেখেন আমি যদি বলি কি দেশে বিদেশে, দেখেন দুইটা পদে কি আছে? বিভক্তি আছে, রাইট? আমি যদি বলি হাতে নাতে, দেখেন এই যে আমি যদি বলি হাতে নাতে, আমি যদি বলি দুধে বাতে, দেখেন আমি যদি বলি হচ্ছে দুধে বাতে, আমি যদি বলি হচ্ছে কি বলেন তো পথে ঘাটে, দেখেন এই যে পথে ঘাটে, দেখেন এই যে দুইটি পদে, এই যে দুইটি পদে দেখেন সমস্ত পদে দুইটি পদে কি আছে? বিভক্তি আছে না? সমস্ত পদে দুইটি পদে বিভক্তি আছে না? ব্যাস বাক্য করলেও কি হবে? বিভক্তি থেকে যাবে। অর্থাৎ ব্যাস বাক্য থেকে যখন আমরা সমস্ত পদ করব তখন বিভক্তিটা কি হয়ে থাকবে? থেকে যাবে, বিভক্তিটা লোপ পাবে না। তাহলে সেই জন্য এটাকে বলা হয় কি? অলুক। অলুক মানে কি? বিভক্তি লোপ না পেয়ে যে সমস্যা হয় সেটাকে বলা হয় অলুক। আর যেহেতু দুইটি পদের বিভক্তি থেকে যাচ্ছে তার মানে কি উভয় পদের অর্থের প্রাধান্য পাচ্ছে, সেই জন্য সেটাকে বলবো অলুক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? অলুক দ্বন্দ্ব। ক্লিয়ার আমাদের? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে। এখন আসেন আমরা হচ্ছে কি 8 নম্বরে চলে যাব। দেখেন 8 নম্বর প্রশ্ন আরো গুরুত্বপূর্ণ। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? আপনারা জানেন ধ্বনির পরিবর্তন নামের টপিক আছে। কি পরিবর্তন? ধ্বনির পরিবর্তন। এই ধ্বনির পরিবর্তন থেকে যে হচ্ছে কি প্রাইমারি পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, এটা হচ্ছে 30 স্টার দিয়ে রাখেন। এর মধ্যে আছে ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় মানে কি? বিপর্যয় মানে কি? স্থান বিনিময়। কি বিনিময়? স্থান বিনিময়। কি বিনিময় বলেন তো? স্থান বিনিময়।
স্থান বিনিময় যদি করে, দুইটি শব্দ, দুইটি বর্ণ যদি কি হয় পাশাপাশি বসে স্থানের কি করে বিনিময় করে, সেটাকে বলা হয় কি বলেন তো, যে ধ্বনি বিপর্যয়, রাইট? সেটাকে কি বলা হয়? ধ্বনি বিপর্যয়। কিভাবে? দেখেন, আমরা যদি বলি হচ্ছে কি লাভ, দেখেন এই যে লাভ, এই লাভকে আমরা যদি বলি হচ্ছে এখন কি ফাল, এই লাভকে যদি বলি কি ফাল, তাহলে দেখেন এই ল এর জায়গায় ফ, এই ফ এর জায়গায় কি ল, দুইটি বর্ণ পাশাপাশি বসে কি করছে, স্থান বিনিময় করছে না, এক্সচেঞ্জ করছে না। যেমন ধরেন আপনার গার্লফ্রেন্ডকে যদি হচ্ছে কি আরেকজনের গার্লফ্রেন্ডের সাথে কি করেন, চেঞ্জ করে দেন, এক্সচেঞ্জ করে দেন, যে হচ্ছে কি আমার গার্লফ্রেন্ডকে আজকের জন্য হচ্ছে কি তোর সাথে দিলাম ঘোরার জন্য, তোর গার্লফ্রেন্ডকে আজকে আমার সাথে দিয়ে ঘোরার জন্য, ওই যে এক্সচেঞ্জ করে দিল, স্থান কি করলো তারা, বিনিময় করে দিল, রাইট? এই স্থানের বিনিময় যদি হয় কখনো, সেটাকে বলা হয় কি বলেন তো, ধ্বনি বিপর্যয়, রাইট? তার মানে এই পিছাস, দেখেন এই চ এর জায়গায় কি, যে ছ এর জায়গায় চ, চ এর জায়গায় তালিবস্য, এই ক এর জায়গায় দেখেন দন্তস্ব, দন্তস্বর জায়গায় কি ক, এই ক এর জায়গায় কি দন্তস্ব, এই দন্তস্বর জায়গায় দেখেন ক। তার মানে এই সবগুলো হচ্ছে কি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। এগুলো কিসের উদাহরণ? ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। তার মানে এখানে বলেছে কি প্রশ্নে, নয় কোনটি, নয় কোনটি, নয় কোনটি। তার মানে এগুলো তো ধ্বনি বিপর্যয়, এগুলো তো উত্তর দিতে পারবো না, পারবো না। তার মানে দেখেন স্কুল থেকে স্কুল, এইটা দেখে স্থান বিনিময় করে নাই, করেছে না, এই জন্য এটা কি বলেন তো, উত্তর। এখানে এটা দেখেন রশ্মিটা চলে আসছে শুরুতে, এটা হচ্ছে আদি সরগমের উদাহরণ। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছি ভাইয়া? ঠিক আছে। একজন লিখেছে স্যার এত সুন্দর বোঝানো, টাকা দিয়েও বুঝি নাই কখনো, রাইট? দেখেন আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের যে হচ্ছে কি সুবিধার্থে সবকিছু ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমাদের প্রতিটা টিচারই কিন্তু হচ্ছে কি আপনাদেরকে ফ্রি ক্লাসে অ্যারেঞ্জ করে থাকে এবং ভালোর জন্য। এখন সেইগুলো হচ্ছে আমাদের যে হচ্ছে কি একটা চাহিদা, সেটা হচ্ছে কি আপনারা শুধুমাত্র নিয়মিত ক্লাস করেন এবং সারা বাংলাদেশে ছড়িয়ে দেন যে জব কমিটমেন্ট একটি অসাধারণ প্রতিষ্ঠান, এই যে একটা সুনাম বইয়ে আনবে, সেটা কিন্তু আমরা চাই। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো সেই জিনিসটা হচ্ছে আপনারা মাথায় রাখেন, আমাদের অবশ্যই ক্লাসটাকে শেয়ার করবেন রেগুলারলি, এবং হচ্ছে কি বন্ধু বান্ধব, ঠিক আছে, সবাইকে একটু জানিয়ে দিবেন। ওকে, এমন হচ্ছে কি বাসায় অনেকেই থাকে যে হাজবেন্ড ওয়াইফ মিলে আমাদের ক্লাস করে, বুঝতে পারছেন, দুইজন মিলে ক্লাস করে একই সাথে বসে, বুঝতে পারছেন, এটাও আপনারা করতে পারেন, সমস্যা নেই। এখন আসেন যে ধ্বনি বিপর্যয় আমরা পড়ে ফেললাম, রাইট? তাহলে আমি বলেছি ধ্বনির পরিবর্তন প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আরেকটি কথা আসছে এখানে, দেখেন এই ধ্বনির পরিবর্তন থেকে আরেকটি টপিক, দেখেন ধ্বনির পরিবর্তনে আমি কয়েকটি টপিক পড়িয়ে দিচ্ছি। দেখেন একটা পড়েছি আগে, এখন দেখেন আরেকটি আসছে যে শরীর থেকে শরীর, শরীর থেকে শরীর, লাল থেকে নাল কোন ধ্বনি বিপর্যয়ের উদাহরণ, এইটার একটু লক্ষ্য করে দেখবেন। এই দুইটা সমবর্ণ না, এই যে দেখেন একটা সমবর্ণ, এই যে একটা সমবর্ণ, রাইট? এখানে একটা সমবর্ণ আছে আর একটা সমবর্ণে কি হয়েছে, পরিবর্তন হয়েছে। এখানে দেখেন দুইটা সমবর্ণ, এখানে দেখেন একটা সমবর্ণ পরিবর্তন হয়েছে আর একটা সমবর্ণ রয়ে গেছে। দুইটি সমবর্ণের একটির যদি পরিবর্তন হয় সেটাকে বলা হয় বিষমী ভবন। কি ভবন বলা হয়? বিষমী ভবন। এখন আসেন বিষমী ভবনটা মানে কি বললাম, বিষমী, দেখেন এটাকে কি বললাম আমি, বিষমী ভবন। দেখেন বিষমী ভবনটা কি বললাম বলেন তো, যে বিষমী ভবনটা কি বললাম, যে দুইটি সমবর্ণের একটির পরিবর্তন। কি পরিবর্তন বলেন তো? দুটি সমবর্ণের একটি পরিবর্তন, দুটি সমবর্ণের একটির পরিবর্তন। এটা খুবই গুরুত্বপূর্ণ, সংজ্ঞাটা পরীক্ষায় আসছে, অসংখ্যবার আসছে। দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে বিষমী ভবন বলে। কি বলে? বিষমী ভবন বলে। এটা কি বলে? বিষমী ভবন বলে। এখন দুইটি সমবর্ণের একটার পরিবর্তন হয়, অর্থাৎ এই যে শরীর শব্দটাকে আপনি দেখেছেন, শরীর, এইটাকে আমরা কি বানাইলাম, শরীর বানাইলাম, রাইট? এখানে সমবর্ণ দেখেন, এই যে একটা র, এখানে একটা র, দুইটা সমবর্ণ, এখানে একটা র রয়ে গিয়েছে আর একটা সমবর্ণের কি হয়েছে, পরিবর্তন হয়েছে। অর্থাৎ দুইটি সমবর্ণের একটি পরিবর্তন হয়েছে কিনা, দুটি সমবর্ণের একটা পরিবর্তন হলে সেটাকে কি বলা হয়, বিষমী ভবন বলা হয়। অথবা এটাকে আমি মজার সুবিধার্থে বলি, এক ব্যক্তি দুইটা বউ থাকবে, কয়টা বউ থাকবে, দুইটা বউ। তো দুইটা বউ থাকবে কিন্তু একটা বউ পরিবর্তন হয়ে যাবে, দেখেন আরেকটা বউ থেকে যাবে, রাইট? অর্থাৎ সে দুইটা বউ, একটা বউ চলে যাবে আর একটা বউ কি হবে বলেন তো, থেকে যাবে। এই ধরনের কাহিনী ঘটলে সেটা বিষমী ভবন। এখানে দেখেন এই যে ডাব্লিউ লিখেছে, এই যে ডাব্লিউ, ডাব্লিউ মানে কি, তার ওয়াইফ, বউ। এখানে দেখেন বউ, লালে দুইটা, ঠিক আছে, লাল, যার দুইটা বউ আছে সেই লোক কি লাল, রাইট? সেই লোক কি হয়ে যায়, লাল হয়ে যায়, রাইট? এখন সে হচ্ছে কি দুইটা বউ আছে, এখন এইখানে দেখেন লাল থেকে সে হয়ে গেল কি নাল হয়ে গেল, দুইটা বউয়ের প্যারায় সে নাল হয়ে গেল। দেখেন একটা বউ রয়ে গেছে আর একটা বউ কি এই যে লয়ের পরিবর্তে দন্তান্ন হয়েছে, পরিবর্তন হয়ে গেছে। তার মানে এই ধরনের কাহিনী ঘটছে না, এই ধরনের কাহিনী ঘটছে, সেটাকে কি বলবো, বিষমী ভবন। অর্থাৎ সহজ কথায় দুইটি বউয়ের একটির পরিবর্তন, অর্থাৎ দুইটি সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমী ভবন বলে। ঠিক আছে, দুইটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে, বিষমী ভবন বলে। ক্লিয়ার? বুঝতে পারছি, বুঝতে পেরেছি?
ওকে, দুইটি দুইটি সমবর্ণের একটির পরিবর্তন হলে কি হয়? বিষমীভবন। দুইটি ভৌ কিন্তু আবার ভাইবেন না, ঠিক আছে? এখন আসেন, আজকের প্রশ্নের হচ্ছে কি সব থেকে গুরুত্বপূর্ণ, দেখেন যে জায়গাটা আসছি দাঁড়িয়ে, সেটা হচ্ছে প্রাচুর্য শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। আচ্ছা ভাইয়া, আপনি বলেন তো, প্রকৃতি প্রত্যয় সারা জীবন মুখস্থ করেছেন না? মুখস্থ করেছেন, আমি জানি মুখস্থ করেছেন। প্রকৃতি প্রত্যয় সারা জীবন মুখস্থ করেছেন, রাইট? প্রকৃতি প্রত্যয় যেহেতু মুখস্থ করেছেন, সেই অর্থে প্রকৃতি প্রত্যয় মুখস্থর কোনো জিনিস না। প্রকৃতি প্রত্যয় কোনো মুখস্থ করতে হয় না। আমি একটি ক্লাস যদি আমি আপনাকে প্রকৃতি প্রত্যয়ের পূর্ণাঙ্গ ক্লাস নেই, উপহার দেই, আপনি সারা জীবন প্রকৃতি প্রত্যয় মুখস্থ করবেন। শুধু প্রকৃতি প্রত্যয় না, ব্যাকরণের কোনো টপিকে আপনি মুখস্থ করবেন না। যদি হচ্ছে কি আমার পেইড বেসের একটি ক্লাস আপনি করে থাকেন, কোনো জিনিস মুখস্থ করতে হবে না, আমি এটাকে আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওকে, প্রাচুর্য শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে হবে। এখন প্রকৃতি প্রত্যয়ের একটা নিয়ম হচ্ছে কি, যেখানে আকার থাকে, এই যে আকার, এই আকার বাদ যা, তা আকার অকার হয়ে যায়। কি হয়ে যায়? অকার হয়ে যায়। তার মানে এখানে আকার ছিল, প্রাচুর্য শব্দে আকার ছিল, এই যে প্রাচুর্য, রাইট? প্রাচুর্য। শেষে জ থাকলে, শেষে জ বা জ ফলা থাকলে এর প্রত্যয় হয় কি জানেন? এর প্রত্যয় হয় জ। এই জ হয়ে যায়, অথবা স্নয় জ ফলা হতে পারে, রাইট? এখন দেখেন, এখানে ছিল প্রাচুর্য, তাহলে এখানে আকারটা অবশ্যই বাদ যাবে। বাদ যাবে কিনা বলেন তো? তাহলে আকার যদি বাদ যায়, তার মানে কি হবে? চু, এই র্যাপের পূর্ণরূপ বসে যাবে, কি হবে? প্রচুর হয়ে যাবে। এবং শেষে জ ছিল, তার জ কি হয়ে যাবে? সেখানে প্রত্যয় হয়ে যাবে। কি হয়ে যাবে? প্রত্যয় হয়ে যাবে। তার মানে প্রাচুর্য শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে? প্রচুর যুগ জ, অথবা জ না থেকে স্নয় জ বলা থাকতে পারে এখানে। যেহেতু এটা অপশনে নেই, সংস্কৃত প্রত্যয় ছিল, এখানে আরেকটা প্রত্যয় জ থাকলে আমরা স্নয় জ ফলা লিখতে পারি, স্নয় জ ফলা লিখতে পারি, ঠিক আছে? ওটাও লিখতে পারি, বুঝতে পেরেছি? অথবা জ জ কি রেখে দিতে পারি, ঠিক আছে? তার মানে এইখানে দেখেন, আমরা প্রাচুর্য শব্দে তাহলে প্রকৃতি প্রত্যয় কি পাবো? প্রচুর যুগ কি হবে? বাংলায় যদি বলি জ হতে পারে, অথবা হচ্ছে সংস্কৃত প্রত্যয়টা কি হয়, নতুন যে নিয়মটা হচ্ছে কি, প্রত্যয়টা তার স্নয় জ ফলা হবে। কিন্তু স্নয় জ ফলা অপশনে কিন্তু একটা তো নাই, জ ফলা ছিল, কিন্তু স্নয় জ ফলা কিন্তু নেই, ঠিক আছে? স্নয় জ ফলা যেহেতু নেই, সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে, এই ক্ষেত্রে আমাদের উত্তরটা কিন্তু জ কে দিয়ে কারেক্ট করতে হবে। ওকে, তার মানে এটা উত্তর কি? প্রাযুক চর্য হবে না। এখানে হচ্ছে কি, যে প্রাচুর তো হবে না, এটা তো এমনি ভাব। তাহলে এটা হতে পারতো, এটা হতে পারতো, দুইটা কিন্তু একই ধরনের, কিন্তু এখানে কিন্তু স্নয় জ ফলা দেয় নাই, এখানে কিন্তু জ ফলা দিয়েছে। তার মানে এটাকে আমি উত্তর নিব না, সেক্ষেত্রে আমি কোনটা নিতে হবে? জ কে নিতে হবে। তাহলে প্রচুর যুগ কি বলেন তো? জ। এ হচ্ছে আমাদের কি? প্রাচুর্য। কি এটা? প্রাচুর্য। ওকে, বুঝতে পেরেছি আমরা? সবাই বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিব। সবাই বুঝতে পেরেছি কিনা? সবাই বুঝতে পেরেছি কিনা কমেন্ট করে জানিয়ে দিব। ওকে, তো আজকের ক্লাস আমাদের এই 10টা টপিক আমরা হচ্ছে কি পড়িয়েছি, এবং আশা করি প্রাইমারির জন্য হট টপিক, হট বুঝেন, পরিমনির মতো হট টপিক এগুলো, ঠিক আছে? বুঝতে পারছেন? যে কোনো সময় ব্রাস্ট হয়ে যাবে। ওকে, প্রাইমারি পরীক্ষায় বসে দেখবেন প্রশ্ন চলে আসছে, আমরা যা বলছি তা থেকে প্রশ্ন চলে আসছে, এবং যেগুলো আপনি সলভ করেছি আশা করি এখান থেকেও কমন পড়ে যেতে পারে। তো এখান থেকে কমন পড়ে গেলে তো হচ্ছে কি আপনি লাল হয়ে যাবেন, রাইট? ঠিক আছে, এখন আপনাদের উচিত হচ্ছে কি পড়াশোনা করা, এবং পাশাপাশি অন্য যে চাকরির পরীক্ষাগুলো আসতেছে, যেমন হচ্ছে এনটিআরসি আছে, বিসিএস এর প্রস্তুতি আছে, 11 থেকে হচ্ছে 20তম গ্রেডের চাকরির পরীক্ষা আছে, ওগুলোর জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করা। আর এখন থেকে প্রস্তুতি যদি আমাদের সাথে শুরু করতে চান, একদম হচ্ছে জিরো থেকে বা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে আমাদের সাথে পড়তে চান, তার মানে আমাদের এই নাম্বারে হচ্ছে কি আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করলে হচ্ছে কি আপনি হচ্ছে কি যদি ভর্তি হতে চান, এই নাম্বারে হচ্ছে কি আপনি বিকাশ করে দিবেন। দেখেন, এই নাম্বারে বিকাশ করে দিবেন 2000 হচ্ছে কি 40 টাকা, 2040 টাকা হচ্ছে আপনি বিকাশ করে কিন্তু আমাদের পেড বেসে ভর্তি হতে পারবেন। পেড বেস, দেখেন নতুন ব্যাচ কিন্তু আমাদের চলতেছে, ঠিক আছে? পেড বেসে আপনি ভর্তি হতে পারবেন, এবং এই পেড বেসে ভর্তি হলে আমরা একটা বই আপনাকে ফ্রিতে দিয়ে দিব, একটা বই ফ্রিতে দিয়ে দিব, এবং অসংখ্য ক্লাস, আজীবন ক্লাস, আপনার প্রস্তুতি যখন শেষ না হওয়া পর্যন্ত, চাকরি না পাওয়া পর্যন্ত কিন্তু আমাদের সাথে আপনি থাকতে পারবেন, এবং হচ্ছে অসংখ্য ক্লাসগুলো হচ্ছে কি বেসিক থেকে আপনি উপভোগ করতে পারবেন, এবং আপনার সমস্যাগুলো ক্লিয়ার করে আপনি হচ্ছে কি যে চাকরির জন্য মনোনীত হতে পারবেন। ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।